এই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় প্রধানত 4টা স্থানে পরিবর্তন হয়। কি কি? এই যে বাইরের অংশ বললাম, বাইরের অংশ হবে পরিবর্তন 2টা, আর এই যে রিপোর্টেড স্পিচ বা ভিতরের অংশ এখানে পরিবর্তন হবে 2টা। মানে এই যে বাইরের অংশ এখানে পরিবর্তন হবে প্রধানত 2টা, আর এই যে ভিতরের অংশ এখানে পরিবর্তন হবে কয়টা? প্রধানত 2 ধরনের পরিবর্তন হবে। আসসালামু আলাইকুম। ন্যারেশন যদি সত্যি খুব সহজে এবং কার্যকরীভাবে শিখতে চাও এবং ছোটোখাটো সকল নিয়মগুলো যদি তুমি শিখতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তো চলো আমরা শুরু করি। আসলে ন্যারেশন বা স্পিচ এর অর্থ হলো উক্তি বা বক্তব্য, এটা আমরা জানি। ন্যারেশন 2 প্রকার, এটাও জানি, ডিরেক্ট ন্যারেশন আর ইনডিরেক্ট ন্যারেশন। তো এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, এই যে দ্য বয় সেড টু মি, কমা ইনভার্টেড কমা, আই এম ওয়েটিং ফর ইউ, ইনভার্টেড কমা শেষ। এইভাবে যে অংশটা থাকে এটাকে বলে ডিরেক্ট ন্যারেশন। আর এটাকে যখন সলভ করে আমরা অ্যান্সারটা লিখেছি, এটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। তো ডিরেক্ট কারা এটা তো বুঝলাম, ইনডিরেক্ট এটাও বুঝলাম। তো বলা হচ্ছে ডিরেক্ট ন্যারেশনে 2টা অংশ থাকে। হ্যাঁ, ডিরেক্ট ন্যারেশনে কয়টা অংশ থাকে? 2টা অংশ থাকে। এই যে রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টেড স্পিচ, মানে হলো ইনভার্টেড কমার ভিতরের অংশ। এই যে আমরা যদি দেখি, এই যে কালার অংশ যেটা বা এইখানে এই যে কালার অংশ যেটা ইনভার্টেড কমার ভিতরে, এটাকে বলে রিপোর্টেড স্পিচ, মানে ভিতরের অংশ। আর বাইরে যে সেড বা সেড টু আছে এটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। ঠিক আছে? এটা আবার দেখো আগে পরেও থাকতে পারে। এই যে রিপোর্টিং ভার্বটা, এই স্পিচটা, রিপোর্টেড স্পিচটা এখানে শেষে ছিল, এখানে আগে আছে। ইনভার্টেড কমার ভিতরের অংশটা হলো রিপোর্টেড স্পিচ, আর এটা হলো বাইরের অংশ। ওকে, তাহলে আমরা এইভাবে বলতে পারি ন্যারেশনের 2টা অংশ থাকে, এটা হলো ভিতরের অংশ আর এটা হলো বাইরের অংশ। তো যাকে আমরা চিনলাম। এখন এই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় প্রধানত 4টা স্থানে পরিবর্তন হয়। কয়টা জায়গায় হয়? 4টা জায়গায়। প্রধানত 4টা জায়গায় পরিবর্তন করতে হবে। মাঝে মাঝে কম বেশি হয়, কিন্তু প্রধানত 4টা জায়গায়। কি কি? এই যে বাইরের অংশ বললাম, বাইরের অংশ হবে পরিবর্তন 2টা, আর এই যে রিপোর্টেড স্পিচ বা ভিতরের অংশ এখানে পরিবর্তন হবে 2টা। মানে এই যে বাইরের অংশ এখানে পরিবর্তন হবে প্রধানত 2টা, আর এই যে ভিতরের অংশ এখানে পরিবর্তন হবে কয়টা? প্রধানত 2 ধরনের পরিবর্তন হবে। তাহলে এটুকু কিন্তু আমরা বুঝলাম প্রধানত মোট কয়টা, তাহলে 4টা। কোথায় কোথায় পরিবর্তন হবে? এই দেখো, বাইরের অংশ পরিবর্তন হবে, এই যে সেইড বা সেইড টু থাকে এই জায়গায় পরিবর্তন হবে, এবং এই যে কমা আছে না, এই যে কমা, এই যে কমার স্থানে পরিবর্তন। তাহলে বাইরে পরিবর্তন কোথায় কোথায়? সেইড বা সেইড টুর জায়গায়, এবং যে কমা বা ইনভার্টেড কমা আছে এইখানে পরিবর্তন। বাইরে এই 2টা, আর কোনো পরিবর্তন নাই। ওকে, আর ভিতরের অংশ কোথায় হবে? ভিতরে ভার্বের এবং পার্সনের পরিবর্তন হবে। তাহলে 4টে পরিবর্তন পাইলাম তো, যে ভিতরে হবে হলো ভার্বের আর পার্সনের পরিবর্তন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এরা যারা আছে এই পরিবর্তনটা হবে। আর বাইরে পরিবর্তন হবে হলো সেইড বা সেইড টুর জায়গায় আর হলো কমার জায়গায়। ওকে, তাহলে আমরা একটু একটু করে আগাই। এখন আমরা দেখব রিপোর্টেড স্পিচ, মানে যে ভিতরের অংশে এইখানে যে পরিবর্তনটা করার নিয়মটা কি? রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী বাইরের অংশ পরিবর্তন হয়। মানে কি? এই যে আমরা বাইরে বললাম পরিবর্তন হবে সেইড বা সেইড টুর জায়গায় এবং কমার জায়গায়। এই পরিবর্তনটা হবে কার উপর নির্ভর করে? ভিতরের অংশের সেন্টেন্সের উপরে। ভিতরে অ্যাসার্টিভ হলে একরকম, ভিতরে ইন্টারোগেটিভ হলে একরকম, ইম্পারেটিভ হলে একরকম, এইভাবে পরিবর্তনটা হবে। তো আমরা আলোচনার সুবিধার জন্য এটা বক্সের মাধ্যমে আলোচনা করেছি, যে বাইরের অংশে 2টা পরিবর্তন নিম্নরূপ। মানে বাইরে যে পরিবর্তন হয় কোথায় কোথায়? সেইড এবং সেইড টুর জায়গায় এবং কমা এবং ইনভার্টেড কমার জায়গায় পরিবর্তন হয়। ঠিক আছে? তো কি হয় দেখো, ভিতরের অংশে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, ওই যে ইনভার্টেড কমার ভিতরে, এই যে ইনভার্টেড কমার ভিতরে এই সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয়, তাহলে সেইড বা সেইডের জায়গায় সেইড বসবে, সেইড টুর জায়গায় টোল্ড বসবে। বোঝা গেছে? ভিতরে অ্যাসার্টিভ হলে। ভিতরে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, এই যে ভিতরে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে সেইড বা সেইড টু জায়গায় কী বসবে? আস্কড বসবে। এটুকু মুখস্থ করতে হবে আমাদের। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেইডের জায়গায় সেইড, সেইড টু জায়গায় টোল্ড। আর ভিতরে ইন্টারোগেটিভ হলে কী হবে? আস্কড হবে। যদি ভিতরে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ, তাহলে সেইড বা সেইড টু জায়গায় অর্ডার্ড, ফরবেড, অ্যাডভাইস, রিকোয়েস্টেড ইত্যাদি বসে। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের আলোচনা এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। যদি ভিতরে অপারেটিভ সেন্টেন্স থাকে, তাহলে সেইড বা সেইড টু জায়গায় উইশড অথবা প্রেড যে কোনো একটা দেবো। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে এক্সক্লেমড উইথ জয়, সরো, ওয়ান্ডার বা আরও অন্যান্য কিছু দেওয়া যেতে পারে।
তাহলে এই গেল বাইরের অংশের সেইড বা সেইড টু এর জায়গার পরিবর্তন। এবার দেখব কমার জায়গায় আমরা কি পরিবর্তন করব। এটাও একইভাবে ভিতরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, এই যে ভিতরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে কমার জায়গায় কী হবে, দ্যাট হবে। ভিতরে যদি অপারেটিভ সেন্টেন্স হয় তাও কমার জায়গায় দ্যাট হবে, ভিতরে এক্সক্লামেটরি সেন্টেন্স হলেও দ্যাট হবে। মানে অধিকাংশ সময় কিন্তু আমাদের কমার জায়গায় দ্যাট হবে, ঠিক আছে। কিন্তু ভিতরে যদি ইম্পারেটিভ সেন্টেন্স, মানে যেগুলো ভার্ব দ্বারা শুরু হয়, আদেশ নিষেধ বোঝায়, এরকম ইম্পারেটিভ সেন্টেন্স হলে কমার জায়গায় টু অথবা নট টু বসবে। ভিতরে হা বোধক হলে টু আর না বোধক হলে নট টু বসবে। তাহলে কমার জায়গায় সবসময় দ্যাট, ইম্পারেটিভ হলে টু বা নট টু, আর ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক হলে ইফ বা ডব্লিউএস ওয়ার্ড বসবে। কী কী বসবে, ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড। মানে কি, দেখো ইন্টারোগেটিভ মানে ভিতরে যদি প্রশ্ন হয়, যেমন এইখানে এটা আছে, দেখো এই যে সেন্টেন্সটা আছে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, তো এই ভিতরে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা কি করব, কমার জায়গায় ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড দেব। এর মানে কি, মানে প্রশ্নটা, যেই প্রশ্নটা ওই বাক্যটা ভিতরে বাক্যটা যদি কোনো ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, যেমন হু, হুইজ, হোয়েন দ্বারা যদি শুরু হয় সেটাই বসে যাবে, আর যদি অক্সিলারি দ্বারা শুরু হয় তাহলে ইফ বসবে। মানে কি, আমরা এখানে একটা উদাহরণ দেখে দেখো, হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, ভিতরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে না। এখানে দেখো শি সেড টু মি আর ইউ এ ম্যাড। তো একটা দেখো হি যেহেতু প্রশ্নবোধক তাহলে সেড টু যা কী হবে, আক্সড। এই যে আক্সড, ভিতরে প্রশ্নবোধক, সেড টু যা কী হয়েছে, আক্সড। এবার দেখো যুক্ত করার জন্য এই কমার জায়গায় এক জায়গায় হয়েছে হোয়াট, এক জায়গায় হয়েছে ইফ। কেন, যদি প্রশ্নটা ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে কমার জায়গায় ওই ডব্লিউএস ওয়ার্ডটাই বসে যাবে। আর যেরকম অক্সিলারি দ্বারা প্রশ্ন হয় তাহলে কমার জায়গায় কী হবে, ইফ বসে যাবে, ঠিক আছে। তো আমরা তাহলে এই ছকটা আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপরে ছকের আলোচনাটা আমরা আরেকবার উদাহরণসহ বুঝিয়ে দেবো এখন। এই যে আমরা শিখেছিলাম, এই যে কমার ভিতর, ইনভার্টেড কমার ভিতর অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেইড টু যায় কী বলবে, টোল্ড, আর কমা যায় কী বলবে, দ্যাট। এই যে ঠিক আছে না, ভিতরের পরিবর্তনটা আমরা পরে দেখব। তারপরে দেখো এই যে ইন্টারোগেটিভ তো বললাম। এবার ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা শিখেছি যে সেই টু জায়গায় অ্যাডভাইসড অথবা ফরবেড বিভিন্ন রকম বসে, কখন কোনটা বসে আমরা একটু পরে ইম্পারেটিভ নিয়ে আলাদা একটা আলোচনা করে দেব। আচ্ছা, এবার কমার জায়গায় দেখো বলেছিলাম ইম্পারেটিভ হলে কমার জায়গায় টু অথবা নট টু বসে। এই দেখো হাবোধক ছিল বলে টু হয়েছে, এখানে না বোধক ছিল বলে এই যে নট টু দ্বারা আমরা বসিয়ে দিয়েছি, এটা হলো ইম্পারেটিভ। একইভাবে দেখবো অপারেটিভ সেন্টেন্স, আমরা শিখেছিলাম অপারেটিভ হলে সেইটের জায়গায় উইশড অথবা প্রেড বসে। এই যে দেখো এটা অপারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, হ্যাঁ। এই জন্য সেইটের জায়গায় কী বসেছে, উইশড অথবা প্রেড, এটা তোমার ইচ্ছা মতো। আর কমার জায়গায় কী বসবে, দ্যাট, কারণ আমরা কিন্তু বলেছিলাম কমার জায়গায় প্রায় সবসময় দ্যাট হয়, ঠিক আছে। শুধু ইন্টারোগেটিভ হলে ইফ বা ডব্লিউএস ওয়ার্ড, আর ইম্পারেটিভ হলে টু অথবা নট টু, ওকে। এবার আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স দেখি, দেখো এই যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, ঠিক আছে। তো এক্সক্লামেটরি সেন্টেন্স বলে দেখো আমরা সেটি জায়গায় কী দিয়েছি, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ জয়, ওকে, অথবা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দেওয়া যায়। আর এই কমা জায়গায় কী দিয়েছি, এই যে দ্যাট, কমা জায়গায় কী দিয়েছি, দ্যাট, কমা জায়গায় কী দিয়েছি, এই যে দ্যাট দিয়েছি, কারণ এক্সক্লামেটরিতে কমার জায়গায় দ্যাট হয়। তাহলে বাইরে দুটো পরিবর্তন কিন্তু আমরা দেখলাম, সেইড বা সেইড টু এর জায়গায় পরিবর্তন এবং কমার জায়গায় কীভাবে পরিবর্তন করতে হয়। এবার আমরা চলে যাব ভিতরের পরিবর্তন। ভিতরের অংশ পরিবর্তন হবে কয়টা, দুই ধরনের পরিবর্তন হবে। কি কি, একটা হবে পার্সনের পরিবর্তন আর একটা হবে ভার্বের পরিবর্তন। এখানে দিয়েছি ইনভার্টেড কমার ভেতরের অংশে ভার্ব এবং পার্সনের পরিবর্তন হয়। উদাহরণ দিয়েছি, দ্য বয় সেড টু মি আই এম ওয়েটিং ফর ইউ, ওকে। এই যে ভিতরের অংশ, বাইরের অংশ পরিবর্তন হলো কয়টা, দুইটা, সেইড বা সেইড টু জায়গায় পরিবর্তন আর কমার জায়গায় পরিবর্তন, তাই না। এখন ভিতরে পরিবর্তন হবে দুইটা, ভার্বের আর পার্সনের। তো প্রথমে আমরা ভার্বের পরিবর্তনটা দেখব।
এই ভার্বের পরিবর্তনের জন্য তোমরা বিভিন্ন বইয়ে দেখবা টেন্স শেখায়, এই টেন্স হলে ওই টেন্স, ওই টেন্স হলে এই টেন্স। এখানে আমাদের এত কিছু লাগবে না, আমি একটু সহজে বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো এই ইনভার্টেড কমার ভিতরে যে ভার্বটা আছে সেটা যে টেন্সে হোক না কেন, এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে মানে প্রেজেন্টে থাকে, শুধু ওই ভার্বের আমরা পাস্ট করে দেব। যেটা প্রেজেন্টে আছে ওই ভার্বের আমরা কী করব, পাস্টে। আর এখানে ভার্বটা যদি পাস্টে দেওয়া থাকে তাহলে হ্যাড প্লাস V3 করে দেব, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। ওকে, যেমন দেখো আমি যদি এখান থেকে উদাহরণটা নিই, এখানে ভার্ব ছিল ইজ, প্রেজেন্টে এই দেখো আমরা সেটা কী করেছি, ওয়াজ, পাস্টে করে দিছি, জাস্ট এইটুকুই। তাহলে ভার্বের পরিবর্তনটা কি, ভিতরের অংশে ভার্ব যদি প্রেজেন্টে থাকে সেখানে আমরা পাস্টে করে দেবো, আর পাস্টে হলে একটা হ্যাড নেব, এক্সট্রাটা হ্যাড নেব এবং এই ভার্বেরই V3 করে দেব, ব্যাস আমাদের ভার্বের পরিবর্তন শেষ। এখানে কিছু কথা বলা আছে দেখো, উড, কুড, শুড, মাইট, এরকম যে মডাল অক্সিলারি যেগুলো পাস্টে আছে এদের কোনো পরিবর্তন হবে না, মানে উড, কুড, শুড, মাইট থাকলে এদের কোনো পরিবর্তন হবে না। পরে বলা হচ্ছে যদি চিরন্তন সত্য থাকে কোনো বাক্যে, যদি চিরন্তন সত্য কোনো বাক্য থাকে, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এদেরও কোনো কিন্তু ভার্বের পরিবর্তন, টেন্সের পরিবর্তন হবে না। পরে মাস্ট নিয়ে একটু আলোচনা করি। মাস্ট একটা মডেল অক্সিলারি, এই মাস্ট দ্বারা যদি বাধ্যবাধকতা বোঝায় আমরা জানি, কিন্তু এই মাস্ট দ্বারা যদি চিরকালীন বাধ্যবাধকতা বোঝায় সেই মাস্টের কোনো পরিবর্তন হবে না। কিন্তু অল্প সময়ের জন্য, একবারের জন্য, কোনো এক সময়ের জন্য তুমি বাধ্য, এরকম বোঝাইলে সেই মাস্টে যায় কী বসে, হ্যাড টু বসে। কিন্তু ভবিষ্যতে কোনো কাজে বাধ্য থাকিবে এটা বোঝাইতে সেখানে উড হ্যাভ টু বসে। তাহলে মাস্ট দ্বারা, যেমন ধরো বললাম উই মাস্ট টেক অক্সিজেন, আমাদের অক্সিজেন কিন্তু সবসময় নেওয়া লাগবে, এই জন্য এই মাস্টের কোনো পরিবর্তন হবে না। কিন্তু কেউ একজন বলল যে আই মাস্ট হেল্প হিম, আই মাস্ট গিভ হিম 500 টাকা, এরকম একবারের জন্য কোনো একটা কাজে মাস্ট, তখন সেই মাস্টার যায় কে যাবে, হ্যাড টু। আর ভবিষ্যতে কোনো কাজে বাধ্য থাকিবে এটা বোঝাইতে উড হ্যাভ টু বসে মাস্টের পরিবর্তে। আর যদি শ্যাল থাকে, আমাদের মনে হয় হ্যাঁ শ্যালের জায়গায় শুড হবে, বিষয়টা ভুল, শ্যালের পরিবর্তে উড বসে। তাহলে আমরা কিন্তু ভিতরের কয়টা পরিবর্তন বলছিলাম, দুইটা, একটা হলো ভার্বের আর একটা হলো পার্সনের। ভার্বের পরিবর্তনটা আশা করি আমরা বুঝেছি, প্রেজেন্ট হলে পাস্ট, পাস্ট হলে হ্যাড প্লাস V3, ব্যাস এইটুকুই, এইটুকু করলে হয়ে যাবে। এরপর আমরা চলে যাব পার্সনের পরিবর্তনে, ঠিক আছে? এই যে ভিতরের অংশে ইনভার্টেড কমার ভিতরে তো পার্সনের পরিবর্তন হবে, তাই না? তো এই ভিতরের অংশে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে বাইরের অংশের আমরা সাবজেক্ট নিয়ে আসবো, ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট নিয়ে আসবো, আর সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট নিয়ে আসবো, বাইরের অংশ থেকে অবজেক্ট নিয়ে আসবো, আর থার্ড পার্সন হলে কোনো পরিবর্তনই হবে না। মানে কি, মানে হলো বাইরের অংশে, এই যে আমরা উদাহরণ নিয়ে দেখি, হি সেড টু মি আই উইল বি গ্ল্যাড ইফ ইউ গিভ মি ইউর ইংলিশ গ্রামার বুক। এই যে ভিতরে আই কোন পার্সন, ফার্স্ট পার্সন, তাহলে বাইরের এই সাবজেক্টকে নিয়ে আসবো। এখানে ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন, তাহলে বাইরে থেকে অবজেক্টকে নিয়ে আসবো। ইউর কোন পার্সন, সেকেন্ড পার্সন, এই যে আমরা অবজেক্টকে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে ভিতরের অংশে ফার্স্ট পার্সন থাকলে বাইরে থেকে সাবজেক্টকে নিয়ে আসবো, আর সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টকে নিয়ে আসবো। তো এই পার্সনটা একটু বোঝানোর জন্য আমি এখানে আবার একটা আলোচনা করে দিয়েছি। দেখো যে আই, মি, মাই, উই, আস, আওয়ার, এই 6টা কিন্তু ফার্স্ট পার্সন, হ্যাঁ, আর ইউ, ইউর, এই 3টে হলো সেকেন্ড পার্সন, আর বাকি সব হলো আমাদের থার্ড পার্সন, আমরা জানি। এখানে খেয়াল করে দেখবা প্রত্যেকটা পার্সনের কিন্তু 3টে করে রূপ আছে, আই, মি, মাই, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা পজিটিভ, উই, আস, আওয়ার, এইভাবে কিন্তু প্রত্যেকটা 3টে করে রূপ আছে। এগুলো আমাদের লাগবে, কীরকম লাগবে একটু আমরা এই সেন্টেন্সটা দেখলেই বুঝতে পারবো আশা করি। সেটা হলো দেখো হি সেড টু মি, যেহেতু ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে সেড টু যায় কী হবে, টোল্ড, আর কমা যায় কী হবে, দ্যাট। ওকে, হয়ে গেল বাইরের অংশ। এবার ভিতরে পরিবর্তন, ভিতরে আই কোন পার্সন, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন হলে কাকে নিয়ে আসবো বাইরে থেকে, সাবজেক্টকে, এই যে হি, এই যে নিয়ে আসলাম হি। ওকে, এ দেখো উইল, উইল কিন্তু ভার্ব, উইল আছে প্রেজেন্টে, প্রেজেন্ট হলে কী হবে বললাম একটাকে, পাস্টে, V1 হলে V2, উইলের V2 কি উড, এর বি এর জায়গায় বি, গ্ল্যাডের জায়গায় গ্ল্যাড, ইফের জায়গায় ইফ। আবার দেখো ইউ হলো পার্সন, কোন পার্সন, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন হলে কোনটা নিয়ে আসতে হয় জানো, বাইরে থেকে অবজেক্ট নিয়ে আসলাম, মি, বলতে পারো মি নিয়ে আসলাম, দেখেন আই হয়ে গেল কেন, দেখো আমাদের এইখানে যে ইউটা আছে, ইউ কিন্তু সাবজেক্টিভে আছে, হ্যাঁ সাবজেক্ট, ইউ গিভ মি, ইউ সাবজেক্ট, গিভ ভার্ব, মি হলো অবজেক্ট। যেহেতু ইউ সাবজেক্টে আছে তাহলে এর কাছে যেই আসবে সেও কিন্তু সাবজেক্টে পরিণত হবে। ইউ সাবজেক্টে আছে, মির সাবজেক্ট কি, আই,
আশা করি বুঝেছো, না হলে আমি পরে আরও বোঝাচ্ছি। এই তো গিভ ছিল ভার্ব, গিভের পাস্ট কি গেভ, গিভ প্রেজেন্টে এই যে পাস্ট গেভ। এ দেখো মি কিন্তু একটা পার্সন না, মি কোন পার্সন? ফার্স্ট পার্সন। তাহলে কাকে নিয়ে আসবো? হিকে নিয়ে আসবো। নিয়ে আসলাম কার কাছে? মি এর কাছে, হি আসলো। এ দেখো মি কয় নম্বর রূপে ছিল? দেখো মি ছিল 2 নম্বর, আই মি 2 নম্বর রূপে ছিল। তাহলে এই যে হিটা আসলো মি এর কাছে, এই মির যে নম্বর রূপ সেই নম্বর রূপ ধারণ করবে। তাহলে মি যেহেতু আই মি মাই 2 নম্বর রূপে ছিল না, তাহলে হিরও 2 নম্বর রূপ হয়ে যাবে। হির 2 নম্বর রূপ কি দেখো? হিম, হি হিম, এই যে হিম। ঠিক আছে, আমরা আরও দেখি, মাথা গরম করে লাভ নেই, আরও আছে। ইওর কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন হলে কাকে নেই জানো আমরা? অবজেক্ট। সেকেন্ড পার্সন, ইউ সেকেন্ড পার্সন। তাহলে মিকে নিয়ে আসবো, নিয়ে আসলাম মিকে ইওরের কাছে। নিয়ে আসার পরে দেখলাম ইওর কয় নম্বর রূপে আছে? দেখো ইউ ইউ ইওর, ইওর কিন্তু 3 নম্বর রূপে আছে। তাহলে যে মি আসলো, মিরও 3 নম্বর রূপ হয়ে যাবে। মি 3 নম্বর রূপ কি? দেখো মাই, আই মি মাই, এই যে মাই বসে গেছে। তো আশা করি তোমরা বুঝেছো, না বুঝলে এই আলোচনাটা আরেকবার রিপিট করে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। তো মোটামুটি আমাদের ন্যারেশনের 4টে আলোচনাই কিন্তু শেষ হয়ে গেছে। যাই হোক, এবার আমি যে কথা বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আমরা পরে আরও আলোচনা করব। এই যে মোর ডিসকাশন অন ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে আরও আলোচনাটা, ঠিক আছে। তো ইম্পারেটিভ আলোচনা আমরা দেখতে পাচ্ছি, দেখো বসে রিপোর্টেড স্পিচে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা জানি সেইট বা সেইট টু জায়গায় কী বসে? অর্ডার্ড বসে, রিকোয়েস্টেড বসে মানে অনুরোধ বোঝাইলে, ফরবেড বসে নেগেটিভ বোঝাইলে, অ্যাডভাইসড বসে উপদেশ বোঝাইলে, প্রপোজড বসে লেটস থাকলে, অথবা পরামর্শ বোঝাইলে সাজেস্টেড বসে। মানে ইম্পারেটিভ সেন্টেন্সে সেইট বা সেইট টু এর জায়গায় এই সব কিছু বসতে পারে, অর্ডার্ড, রিকোয়েস্টেড, ফরবেড, অ্যাডভাইসড, প্রপোজ, সাজেস্টেড, এই সব বসতে পারে। তো আমরা প্রত্যেকটার উদাহরণ দিয়ে বোঝাবো। দেখো ফাদার সেইড টু দ্য গার্ল স্পিক দ্য ট্রুথ, তাহলে এটা আদেশ করেছে। দেখো স্পিক দ্য ট্রুথ, ভালো কাজ করতে বলেছে, এটা মানে কিন্তু উপদেশ। হ্যাঁ, ভালো কাজ করতে বলা, খারাপ কাজ থেকে দূরে থাকা, এগুলো কিন্তু উপদেশ। এই জন্য আমরা সেইড টু যায় কী ধরে নিয়েছি? অ্যাডভাইসড। ওকে, সেইড টু যায় কী হবে এখন? অ্যাডভাইসড। দ্য গার্ল, আরে কমা যায় কী দিচ্ছে? টু। তখন বলেছিলাম ইম্পারেটিভে কমা যায় কী হয়? টু অথবা নট টু, হা বোধক হলে টু, না বোধক হলে নট টু। ওকে, পরেরটায় চলে যায়, দেওয়া আছে শিলা সেইড টু মি ডোন্ট স্মোক। তো ডোন্ট স্মোক, এটা আমরা দুইভাবে করতে পারবো। প্রথমত দেখো ডোন্ট স্মোক, এটা নাবোধক না, এই যে নাবোধক হলে ফরবেড দেওয়া যায়, নাবোধক হলে কী দিতে হয়? ফরবেড। তো যেহেতু এটা নাবোধক, এই যে আমরা সেই টু জায়গায় কী দিচ্ছি? ফরবেড। তাহলে কী হলো? শিলা ফরবেড মি, এই যে কমার জায়গায় টু স্মোক। বলতে পারো স্যার আপনি না বললেন নাবোধক হলে নট টু হবে। দেখো নাবোধক হলে তুমি যদি ফরবেড নাও তাহলে নট দেওয়া লাগবে না, কিন্তু এরপরে দেখো আরেকভাবে উত্তর করা যায়। এই যে ডো নট স্মোক, এটাতে অ্যাডভাইসও হয়, তাই না? খারাপ কাজ করতে না করেছে মানে এটা কি অ্যাডভাইস না? তো এই জন্য আমরা সেইট টু জায়গায় যদি অ্যাডভাইস ধরে নিই, যে শিলা সেইট টু জায়গায় অ্যাডভাইস, এই যে মি, তখন এই নাবোধকের জন্য কে যাবে? নট টু। মানে নাবোধক হলে তুমি যদি অ্যাডভাইস ধরে নাও তখন নট টু, কিন্তু নাবোধকের পরিবর্তে যদি ফরওয়ার্ড দাও আর নট দেওয়া লাগবে না। আশা করি বুঝেছো। তারপরে দেখো এখানে বলছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ ছিল যেন সেইট টু যে কী হয়েছে? রিকোয়েস্টেড হয়েছে। ঠিক আছে, পরে আমরা চলে যাচ্ছি 4 নম্বরে। লেটস দ্বারা যদি কোনো ইম্পারেটিভ বাক্য শুরু হয় তাহলে আমরা কিভাবে করব? দেখো যে সেইডের জায়গায় হবে সাজেস্টেড অথবা প্রপোজড, সাজেস্টেড অথবা প্রপোজড আমরা দেব। পরে 2+V1 অথবা ভার্বের সাথে আইএনজি দেওয়া যায়। উদাহরণ দেখি আমরা, হি সেড, সে বলল লেটস প্লে ফুটবল। তো লেটস হলে আমরা কী দিতে পারি? সেইডের জায়গায় প্রপোজড। তারপর আগের মতোই কমার জায়গায় হলো টু, এই যে প্লে ফুটবল। লেটসের জন্য কী নিয়েছি? প্রপোজড। কিন্তু কেউ যদি প্রপোজড না দিয়ে সাজেস্টেড দেয় তখন আবার এই টু না দিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ করেও করা যায়। এই যে কোনো একটাই কিন্তু করা যাবে। শুধু তাই না, এগুলো আরও অন্যভাবেও করা যায়। এই যে আবার দেখো কমার জায়গায় দ্যাট দিয়ে সাবজেক্ট প্লাস শুড দিয়ে বাকি অংশও দেওয়া যায়। মানে কি? এই যে হি সেড লেটস প্লে ফুটবল, হ্যাঁ, তাহলে হি সাজেস্টেড, সেইটা যে সাজেস্টেড কমার জায়গায় দ্যাট, এবার কি হলো? দে শুড প্লে ফুটবল। কীরকম? মানে লেটস প্লে ফুটবল, এর অ্যাসার্টিভ করলে হয়ে যায় উই শুড প্লে ফুটবল। এইভাবে করা যায়, যদি পারো তো করতে পারো, সমস্যা নেই। এখন কথা হচ্ছে যদি আমাদের লেটস ব্যতীত বা লেটাস ব্যতীত যদি শুধু লেট থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব?
এটাও একটু বেশ গুরুত্বপূর্ণ, যাদের দরকার তারা জেনে নাও। শুধু যেমন লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, লেট রাকিব ইত্যাদি থাকলে আমরা কি করব, সেইডের স্থানে বেগড অথবা উইশড অথবা টোল্ড দেবো সেইডের জায়গায়, হ্যাঁ। আর কমার জায়গায় দ্যাট দেবো, কারণ এইগুলো থাকলে আমরা ভিতরে অ্যাসার্টিভ করে নেব। এইগুলো থাকলে আমরা সেটা কী করবো, অ্যাসার্টিভ করে নেব, যেন কমার জায়গায় কী দেবো, দ্যাট। পরে দেখো এই যে লেট মি, লেট হিম, এদেরকে অ্যাসার্টিভ করার নিয়ম কি, এই সাবজেক্টটা আগে লিখবো, আর লেটের জন্য দেবো মাইট বি অ্যালাউড টু। লেটের পরিবর্তে কী দেবো, মাইট বি অ্যালাউড টু। কী বললাম আমরা উদাহরণসহ দেখি, শি সেড লেট মি হ্যাভ এ সিট, তো সি এর জায়গায় সি, আর এই সেইডের জায়গায় না আমরা উইশড অথবা বেগড অথবা টোল্ড যে কোনো একটা দিতে পারি, ভিতরে আমরা অ্যাসার্টিভ করে নেব, এই জন্য কমা জায়গায় দিয়েছিল দ্যাট, ঠিক আছে। এবার অ্যাসার্টিভ করবো কীভাবে, সাবজেক্ট চলে যাবে আগে, তো মি সাবজেক্টে চলে ঠিক হয়ে যাবে আই, তাই না, আই হলো ফার্স্ট পারসন, এই জন্য যে সাবজেক্ট থেকে সি চলে আসলো। মি কোন পারসন, ফার্স্ট পারসন হলে বাইরে থেকে কী আসে, সাবজেক্ট আসে, সাবজেক্ট কে ছিল সি, এই যে সি। আর লেটের জন্য কি হয়, যে মাইট বি অ্যালাউড টু, অটোমেটিক বসে যাবে, মাইট বি অ্যালাউড টু, পরে যা আছে সব হুবহু বসে যাবে। এই ছিল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। এরপর আমরা আরও বেশ কিছু কথা শিখবো যেগুলো আমাদের প্যাসেজ ন্যারেশনের জন্য দরকার হয়। সেটা হলো কিছু কথা, যেমন আমাদের যদি ছাড় থাকে তাহলে সেইড টু এর পরিবর্তে বসে কিন্তু রিপ্লাইড রেসপেক্টফুলি অথবা পোলাইটলি, এটা আমরা অনেকে জানি, সে ছাড় থাকলে রিপ্লাইড রেসপেক্টফুলি অথবা পোলাইটলি বসে কোথায়, সেইড টু এর পরিবর্তে, বাইরে যে সেইড বা সেইড টু থাকে তার পরিবর্তে। কিন্তু যদি ভিতরে ডিয়ার থাকে বা মাই ডিয়ার থাকে তাহলে কি বসে, অ্যাফেকশনেটলি। অফকোর্স থাকলে বসে কি, এমফ্যাটিক্যালি। কোথায় বসে, সেইডের সাথে। আমরা উদাহরণসহ দেখাই, হি সেড টু হার হাউ আর ইউ মাই ডিয়ার, তাহলে দেখো হি, এই মাই ডিয়ারের জন্য বসবে অ্যাফেকশনেটলি, এর ভিতরে যদি প্রশ্নবোধক তাহলে সেই টু জায়গায় কী বসবে, আস্কড, এবারে হারের জায়গায় হার, পরে হাউ, এই যে ইউটাকে সেকেন্ড পারসন মানে এই যে শি, আরের জায়গায় পাস্ট হলে ওয়াজ। এটা কীভাবে পরিবর্তন হয় আশা করি তোমরা বুঝেছো এর আগেই, না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যদি নো থাকে, নো থাকলে সেই টু এর পরিবর্তে কী বসে, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এটা কিন্তু আমরা জানি, খুব সহজ একটা বুদ্ধি। নো থাকলে সেই টুর পরিবর্তে বসে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এটা আরেকভাবে করা যায়, যে কীভাবে, যে কোশ্চেনের সাবজেক্ট এবং অক্সিলারির পরে নট, মানে কি উদাহরণসহ দেখায়। দেখো, দি ম্যান সেড আর ইউ ফ্রম বাংলাদেশ, নো আই সেড, তাহলে কী হলো, আচ্ছা আমরা এটা পরিবর্তন করি, দি ম্যান যেহেতু প্রশ্নবোধক সেটের জায়গা হবে আস্কড, যুক্ত করার জন্য ইফ, কেন ইফ, অক্সিলারি দ্বারা প্রশ্ন, ইফ, ইউটাকে একটা সেকেন্ড পারসন, হ্যাঁ, এই যে আই, আর এর ফার্স্ট হলো ওয়াজ ফ্রম বাংলাদেশ, হ্যাঁ, এ দেখো নো আই সেড, তাহলে কী হবে, আই প্রশ্নের উত্তর দিলেই সেইটে যায় কী দিতে হয়, রিপ্লাইড। যে কোনো প্রশ্নের উত্তর দিলেই সেইটে যায় কী দিতে হয়, রিপ্লাইড। দেখো আই, সেইটে যায় রিপ্লাইড দ্যাট। এবার আমরা কীভাবে করলাম, কি লিখেছিলাম, কোশ্চেনের সাবজেক্ট এবং অক্সিলারি পরে নট, মানে এই যে প্রশ্নের লাইনটা আমরা অ্যান্সারটা লিখলাম, এখান থেকে এই সাবজেক্ট এবং অক্সিলারি নেব, এই যে সাবজেক্ট এবং অক্সিলারি, আর নোয়ের জন্য নট। তোমরা যদি এটা পারো তাহলে লেখো, না হলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দিলেও কিন্তু হয়ে যাবে। আমি আবারও বলছি, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দিলেও হয়ে যাবে, অথবা ওই প্রশ্নের সাবজেক্ট এবং অক্সিলারি নিয়ে পরে একটা নট যোগ করে দেব। এটা আমাদের কেন শিখতে হবে, কারণ আমাদের পরে আর একটা নিয়ম দেখতে পাচ্ছি যে অনেক সময় আমাদের এক কথায় উত্তর থাকে, এরকমগুলো আমরা অনেক পাবো, এক কথায় উত্তর অনেক থাকে, এক কথায় উত্তর। দেখো, আই সেড হোয়ার আর ইউ ফ্রম, আমি বললাম তুমি কোথা থেকে এসেছো, সান কার্লোস রিপ্লাইড হি, তাহলে যথারীতি আমরা এটাকে সলভ করছি, আই আস্কড হোয়ার হি ওয়াজ ফ্রম, এটা আমরা করলাম। এবার দেখো হি রিপ্লাইড হি না, তাই হবে হি এজ এ রিপ্লাইড, এই যে ভিতরে যেহেতু অ্যাসার্টিভ ফর্মে আছে তাহলে দ্যাট, এখান থেকে শুধু আছে সান কার্লোস, তাহলে আমরা শুধু এইটুকু লিখবো না, এক কথায় প্রশ্ন হলে উত্তর হলে আমরা কি করব, এই যে প্রশ্নের যে লাইনটা আমরা সলভ করেছি সেখান থেকে সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত আমরা সব নিয়ে বাকি অংশটা জুড়ে দেবো। এই যে হি এর জায়গায় হি, ওয়াজের জায়গায় ওয়াজ, ফ্রম, এই যে অ্যান্সারটা আমি যোগ করে দেবো। এখানে যে নো থাকতো সেখানে আমরা কী দিতাম, নট দিয়ে দিতাম। একইভাবে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অথবা আগের নিয়মে আমরা সলভ করতে পারবো। ইয়েস স্যার থাকলে সেইটুর পরিবর্তে রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো স্যার থাকলে রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, সব কিন্তু সেইটু এর জায়গায়। ওকে, আমাদের যদি কোনো প্রশ্নে শুধু হোয়াই থাকে, শুধু হোয়াই,
তাহলে সেইডের পরিবর্তে আমরা দেবো আস্কড দ্য রিজন। কী দেবো? আস্কড দ্য রিজন। কোথায় দেবো? সেইডের জায়গায়। তারপর আমরা 8 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম শিখবো, এটা একটা নড়ে চড়ে বসো। সেটা হলো আমাদের রিপোর্টেড স্পিচের ভিতরে অনেক সময় দেখে ব্রাদার, সিস্টার, ফাদার, সন, ফ্রেন্ড এরকম বিভিন্ন রিলেশনশিপের নাম থাকে। ঠিক আছে, এরকম অনেক রিলেশনশিপের নাম থাকে অথবা সরাসরি মানুষের নাম থাকে। আমরা এখানে উদাহরণগুলো দেখি, এই যে বাক্যের ভিতরে সিস্টার, সন, সন্স অথবা মৌসুমি এরকম বিভিন্ন নাম থাকে। তো এইগুলো থাকলে আমরা কীভাবে সলভ করব? আমরা একটু নিচে থেকে দেখি যে আই সেড মৌসুমি হোয়ার আর ইউ গোয়িং। যদি এরকম রিপোর্টেড স্পিচের ভিতরে কোনো নাম থাকে এদেরকে ভোকেটিভ বলা হয়। যদি এরকম নাম থাকে সেটাকে সরাসরি আমরা সেডের পিছনে যোগ করে দেবো। যেহেতু ভিতরে প্রশ্নবোধক এখানে সেডের জায়গায় হয়েছে আস্কড, এই যে মৌসুমি সেডের পিছনে যোগ করে দিয়েছি। পরে বাকি কাহিনী হোয়ার বসেছে, ভিতরে পরিবর্তন আমরা করেছি। ঠিক আছে, যদি নাম থাকে সরাসরি সেডের পিছনে যুক্ত হয়ে যাবে। ওকে, একইভাবে দেখো যদি এরকম কোনো সম্বোধন মানে কোনো সম্বোধন পদ থাকে, সন, ফ্রেন্ড, ফাদার, মাদার, সিস্টার, ডটার এরকম কোনো কিছু থাকে, তাহলে দেখতে হবে এই জিনিসটা যদি নিজের বোঝায়, মানে এই যে সন্স এটা যদি নিজের হয় তাহলে আমরা সেইডের পিছনে যোগ করে দেব। নিজের যদি হয়, বলতে পারো স্যার আমরা নিজেরকে পরের বুঝবো কী করে? প্যাসেজটা পড়লে আসলে বোঝা যায়। তাহলে দেখো কী হলো, দ্য ওল্ড ম্যান, সেইডের জায়গায় কী হবে? টোল্ড, এই যে সন এটা আমরা নিজের সন, এই যে হিজ সন্স বলে যোগ করে দিয়েছি। পরে কমার জায়গায় দ্যাট, পরে ভিতরে পরিবর্তনটা আলাদাভাবে করেছি। কিন্তু এই যে সন বা ব্রাদার বলে যদি সম্বোধন যে করলো, আমরা প্যাসেজ পড়ে যদি বুঝি যে না এই সনটা এই লোকের না, যদি নিজের না হয়, তাহলে আমরা এই পদটাকে একদম বাক্যের প্রথমে নিয়ে যাবো এইভাবে, অ্যাড্রেসিং অ্যাজ, এর ওই সন হলে সন, ব্রাদার হলে ব্রাদার, সিস্টার হলে সিস্টার, ডটার হলে ডটার। ঠিক আছে, তাহলে দেখো কি হলো, দ্য ওল্ড ম্যান সেড সন হাউ আর ইউর প্যারেন্টস। যেহেতু এই ওল্ড ম্যান বলছে বাবা তোমার বাবা মা কেমন আছে, তার মানে নিশ্চয়ই এই লোকটা এই সনের বাবা না, মানে নিজের সন না। নিজের না হলে বাক্যের প্রথমে আমরা এইভাবে লিখবো, অ্যাড্রেসিং অ্যাজ ওই সম্পর্ক, পরে বাকি অংশ দ্য ওল্ড ম্যান, যেহেতু ভিতরে প্রশ্ন সেইটার জায়গায় হবে কি আস্কড। ওকে, এবার দেখো ডব্লিউ দ্বারা প্রশ্ন, এই যে হাউ বসে গেছে। আরেকটা কথা, আমাদের প্রশ্নে কিন্তু সবসময় অক্সিলারিটা কিন্তু সাবজেক্টের আগে থাকে, আমরা অক্সিলারিটা সাবজেক্টে পরে দিয়ে দেবো। ওকে, ইউর প্যারেন্টস পরিবর্তন হয়েছে, কী হয়েছে? হিজ প্যারেন্টস, আর এর পাস্ট হলো ওয়ার। ওকে, একইভাবে আরেকটা দেখো, হি সেড টু রাহা সিস্টার গিভ মি 500 টাকা। ওকে, তো আবার অনেক সময় হয় কি যে এই যে সম্বোধন করে বলেছে এটা নিজের হোক আর যাই হোক, সেইডের পিছনে যদি জায়গা খালি না থাকে, যেমন এখানে দেখো সেইডের পিছনে জায়গা খালি ছিল, এখানে সেইডের পিছনে জায়গা খালি ছিল, এবার জায়গা যদি খালি না থাকে তাহলে আমি সিস্টারে তো এখানে লিখতে পারবো না, তাই না? এজন্য তখনও আমরা কি করব, বাক্যের প্রথমে নিয়ে যাব যে অ্যাড্রেসিং অ্যাজ সিস্টার, আর হি এর জায়গায় হি, যেহেতু টাকা পয়সা চাইছে সেইটু জায়গায় দিলাম রিকোয়েস্টেড, এই যে এটা বসে গেল, ইম্পারেটিভ সেন্টেন্স কমার জায়গায় টু, বাকি অংশ বসে গেল। তা আশা করি এই যে ভকেটিভ যারা যে সম্বোধন থাকে এটা তোমরা বুঝেছো, না বুঝলে আলোচনাটা আরেকবার রিপ্লেতে দেখতে পারো। পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যদি গুড মর্নিং, গুড ইভিনিং এগুলো থাকে, সেইটুর পরিবর্তে কী বসে? উইস্ট বসে। যেমন উদাহরণ দেখো, হি সেড টু মি গুড মর্নিং, তাহলে কী হলো? হি উইস্ট। গুড মর্নিং, গুড ইভিনিং হলে সেইটু যে কী হবে? উইস্ট। এই যে মেয়ের জায়গায় মি, পরে গুড মর্নিং বসে গেল। একইভাবে যদি গুড বাই, গুড নাইট থাকে, সেইটু জায়গায় কী বসে? বেড বসে। যেমন দেখো, শি সেড টু মীরা গুড নাইট, তাহলে শি সেড টু জায়গায় কী হবে? বেড। এই যে মীরা জায়গায় মীরা, হ্যাঁ, গুড নাইটের জায়গায় গুড নাইট। ওকে, একইভাবে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচে যদি থ্যাংক ইউ থাকে তাহলে সেইটুর পরিবর্তে বসবে থ্যাঙ্কড। থ্যাংক ইউ হলে কী বসে যাবে? সেইটুর জায়গায় থ্যাঙ্কড। কংগ্রাচুলেশনস হলে বসে যাবে কংগ্রাচুলেটেড। ঠিক আছে, আর এই আলোচনাটা আমরা আগেই করেছি যে ডিয়ার থাকলে কী হবে না হবে। এই যে দেখো, দ্য স্ট্রেঞ্জার সেড টু দ্য বয় থ্যাংক ইউ, দ্য স্ট্রেঞ্জার সেইটুর জায়গায় থ্যাংক ইউ জায়গায় কী হয়ে গেল? থ্যাঙ্কড, ইজ দ্য বয় হয়ে গেল। ওকে, পরে আমরা দেখতে পাচ্ছি হ্যালো, এক্সকিউজ মি, লিসেন, এগুলো যখন বাক্যের প্রথমে থাকে এগুলো দ্বারা দৃষ্টি আকর্ষণ করা হয়। এগুলো থাকলে আমরা বাক্যের প্রথমে লিখে দেব ড্রয়িং হিজ বা হার অ্যাটেনশন। হ্যাঁ, একদম বাক্যের প্রথমে লিখে দেবো ড্রয়িং হিজ বা হার অ্যাটেনশন। পরে আমরা দেখছি সরি থাকলে সেইটু জায়গায় বসে যাবে অ্যাপোলোজাইজড। হ্যাঁ, অ্যাপোলোজাইজড বসে যাবে।
কিছু কিছু শব্দের পরিবর্তন আমরা দেখে নিই। ইয়েস্টারডে থাকলে ইয়েস্টারডে জায়গায় বসে যাবে দ্য প্রিভিয়াস ডে, টুডে হলে দ্যাট ডে, টুমোরো হলে দ্য নেক্সট ডে, নাও হলে দেন, এবং লাস্ট প্লাস ডট ডট হলে লাস্টের জায়গায় বসবে দ্য প্রিভিয়াস প্লাস ডট ডট ডট। কাম থাকলে কামই বসে যায়। কিন্তু যদি ইম্পারেটিভ সেন্টেন্সে কাম থাকে, যেমন কাম হিয়ার, হ্যাঁ, তখন সেই কামের জায়গায় গো বসে যায়। কামের জায়গায় গো, তোমরা দেখবে কাম থাকলে অনেক জায়গায় কামের জায়গায় কেম টেম বসে, কিন্তু কামের জায়গায় অনেক সময় গো বসে যায়। কখন? ইম্পারেটিভ সেন্টেন্সে থাকলে। হেয়ার থাকলে দেয়ার বসবে, এগো থাকলে বিফোর বসবে। তারপর একটা খুবই দারুণ একটা কথা, অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে, তাহলে বাক্যের প্রথমে আমরা লিখব বিং সারপ্রাইজড। কী লিখব? বিং সারপ্রাইজড। হ্যাঁ, এরপর আমরা চলে আসছি 16 নম্বরে। এখানে দেওয়া আছে রিপোর্টেড স্পিচে ট্যাগ কোশ্চেন থাকলে, মানে আমরা অনেক সময় দেখি ন্যারেশনের ভিতরে ট্যাগ কোশ্চেনের সেন্টেন্স দেওয়া থাকে। এই যে যেমন এমন যে শি সেড আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট হ্যাভেন্ট আই, এই যে ট্যাগ কোশ্চেনের অংশটা। তো এরকম যদি থাকে তখন আমরা কিভাবে সলভ করব, ঠিক আছে? তো এই ট্যাগ কোশ্চেনগুলো সলভ করতে গেলে এই যেখানে কিছু ভার্ব দিয়েছি, অ্যাজিউমড, কনসিডার্ড, থট, হোপড, বিলিভড, এই যে কোনো একটা ব্যবহার করতে হয়। এর অনেকে অ্যাজিউমড ব্যবহার করে, অনেকে থট ব্যবহার করে, অনেকে বিলিভড ব্যবহার করে। তো এগুলো কীভাবে ব্যবহার করবো সেটা আমরা দেখব। তার আগে একটা কথা, এই প্রশ্নটাতে কিন্তু এই যে নাবোধকও হইতে পারে, আবার হাবোধকও হইতে পারে। এই যেমন হাবোধক প্রশ্ন বলছে, প্রশ্ন হাবোধক হলে অ্যান্সার হবে নাবোধক, আর প্রশ্ন নাবোধক হলে হাবোধক হবে, মানে যা হবে তার উল্টা। মানে কি আমরা একটু দেখি। তাহলে এই যে ট্যাগ কোশ্চেন আছে, তো প্রথমত এই ট্যাগ কোশ্চেন যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো দেখাচ্ছে, তো আমরা প্রশ্ন ধরে নেব, ঠিক আছে? তাহলে এটা যদি প্রশ্ন হয় তাহলে আমরা সেটি জায়গায় কী দেবো? আক্সড, তাই না? ইন্টারোগেটিভ হলে সেটি জায়গায় কী দিই? আক্সড। এবার যুক্ত করার জন্য ইফ বা ডব্লিউএস ওয়ার্ড দিতে হয় প্রশ্নবোধক হলে, কিন্তু এখানে যেহেতু কোনো ডব্লিউএস ওয়ার্ড নাই, তখন আমরা কী ধরে নেব? ইফ ধরে নিলাম। তাহলে বাইরের দুটো কাজ কিন্তু শেষ, সেটি জায়গায় আক্সড এবং কমার জায়গায় ইফ ধরে নিলাম। বাদ বাকিটা আগের মতো পরিবর্তন করলাম। আই এটাকে শি, হ্যাভের জায়গায় হলো হ্যাড, ট্রাইড, মাইটাকে এটা ফার্স্ট পার্সনে যে শি এর জায়গায় হার, বেস্ট, এগুলো আগে আলোচনা করেছি। এইটুকু আমরা আগের মতো পরিবর্তন করে নিলাম। এইবারে ট্যাগ কোশ্চেনে যায় কী করবো? অ্যান্ড, এই যে বললাম না যে কোনো একটা, তবে এখানে অ্যাজিউমড আমরা ব্যবহার করব, যে অ্যাজিউমড দ্যাট। কী করব? অ্যাজিউমড দ্যাট। এবার এইটা লিখবো, এই যে হ্যাভেন্ট আই, এটাকে সোজা করে লিখলে আই হলো সাবজেক্ট আগে আসবে, আই হলো সাবজেক্ট মানে ফার্স্ট পার্সন, তাই না? ফার্স্ট পার্সন হলে কী হয়? বাইরে থেকে সাবজেক্ট নিয়ে আসতে হয়, জানি তো আমরা ভিতরের অংশে পার্সন পরিবর্তনের কথাই বলেছিলাম। ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট, এই যে আই। এবার হ্যাভ একটা ভার্ব না, হ্যাভের ফার্স্ট কি? এই যে হ্যাড। আর এখানে বলেছিলাম কিন্তু যে প্রশ্ন নাবোধক হলে হাবোধক হবে। এবার নট আছে, মানে নট আর দেওয়া লাগবে না। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তো এইভাবে তো আমরা করতে পারি, কিন্তু এটাকে দেখো আবার ট্যাগ কোশ্চেন থাকলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স ধরেও করা যায়, মানে এটা অ্যাসার্টিভের মতো করা যাবে। যেমন দেখো, হি সেড টু মি ইউ ভিজিটেড দ্য জু ডিডেন্ট ইউ, ওকে? তো এটা ওটা ট্যাগ কোশ্চেন। তো দেখো আমরা এটা অ্যাসার্টিভ ধরে করতে পারি। কিভাবে? এই দেখো, যে হি অ্যাসার্টিভ যদি ধরি, তাহলে সেড টু যায় কী হবে? টোল্ড, মি এর জায়গায় মি, কমা জায়গায় কী হবে? দ্যাট। অ্যাসার্টিভ ধরে করলে এই যে সেটের জায়গায় টোল্ড, কমা জায়গায় দ্যাট। আর ইউ সেকেন্ড পারসন, মানে এই যে মি, সরি হ্যাঁ, এটা আমরা পরে লিখবো। এই যে ইউ ভিজিটেড দ্য জু, এটা পরে লিখবো। এখানে এক্সট্রা যেটা করব, অ্যাসার্টিভ ধরে করলে এই যে বাইরের অংশে সাবজেক্ট এবং এই যে থট অথবা বিলিভড, এই যেগুলো একটা দেওয়া যায়। হ্যাঁ, এই যে থট, বিলিভড, হোপড, এইগুলো দেওয়া যায়, ঠিক আছে? তাহলে কী হলো দেখো, হি টোল্ড মি দ্যাট, এইটুকু যোগ করব। হ্যাঁ, থট অথবা বিলিভড যে কোনো একটা দেবো, এই বাইরের সাবজেক্ট এবং এইটা দিয়ে দেবো, হি থট। এবার ভিতরের অংশ, ইউটা হলো সেকেন্ড পারসন মানে মি, এই যে আই। হ্যাঁ, আর এবার আছে ভিজিটেড, পাস্টে আছে। তা আমরা কি জানি, ভিতরে ভার্ব যদি পাস্টে হয়, আমরা কী করি? হ্যাড প্লাস ভি3, এই যে হ্যাড প্লাস ভি3, এই দ্য জু হয়ে গেল। তাহলে দেখো, ইউ ভিজিটেড দ্য জু, এর অ্যান্সার হলো আই হ্যাড ভিজিটেড দ্য জু, ওকে? আর হি সেড টু মি জায়গায় হি টোল্ড মি দ্যাট হয়ে গেল। আর ট্যাগ কোশ্চেনের জন্য আমরা শুধু কী করেছি? এই বাক্যের প্রথমে এই সাবজেক্ট এবং থট এটা যোগ করে দিয়েছি। এটা আরেকভাবে করা যায়, দেখো, হি সেড টু মি ইউ হ্যাভ নট ডান ইট, হ্যাভ ইউ। তো যাই হোক, এটাকে আমরা অ্যাসার্টিভ ধরে করব। এই সেড টু জায়গায় টোল্ড, কমার জায়গায় দ্যাট, এই যে বাইরের সাবজেক্ট এবং বিলিভড বা থট যে কোনো একটা দিলেই হবে। আমি এখানে বিলিভড দিলাম, এখানে হোপড দিতে পারতাম,
এইটুকু কিন্তু এক্সট্রা এই ট্যাগ কোশ্চেনের জন্য বাইরের সাবজেক্ট এবং বিলিভড বা হোপড বা থট যে কোনো একটা দিয়ে দেবো, অথবা অ্যাজিউমড যে কোনো একটা দিয়ে দেবো। তারপরে যথারীতি পরিবর্তন ইউ হলো সেকেন্ড পার্সন, মানে যে আই, হ্যাভের জায়গায় হলো হ্যাড, নট, ডান, ইটের জায়গায় দ্যাট হয়, এই যে হয়ে গেল। তো তোমরা এই যে ট্যাগ কোশ্চেন থাকলে এই ইন্টারোগেটিভ ধরেও করতে পারবে, আবার অ্যাসার্টিভের মতো করেও করতে পারবে, ঠিক আছে। এরপর আমরা দেখছি প্যাসেজ ন্যারেশনের কিছু কথা আমরা আলোচনা করে দিই। প্যাসেজ ন্যারেশনের সময় দেখা যায় এক ব্যক্তি পরপর অনেকগুলো কথা বলে যায়। হ্যাঁ, এই যে একজন ব্যক্তির একাধিক কথা থাকলে সেগুলো আমরা যুক্ত করব কিভাবে। তা নিয়মটা হলো এরকম, প্রথম বাক্যে দ্যাট, পরের বাক্যে হলো অ্যান্ড অ্যাডেড দ্যাট, তারপরে বাক্যে হি বা শি ফার্দার অ্যাডেড দ্যাট, এভাবে অলসো অ্যাডেড দ্যাট, এবং লাস্টে হলো এগেন অ্যাডেড দ্যাট। এগুলোর মানে কি একটু দেখায় দেখো। আই অ্যাম দ্য বয় একটা বাক্য, আই ক্যান চপ সামোর টুডে, এই যে দুইটা কথা বলেছে, কে বলেছে? সেইড হি। তাহলে আমরা কি বলবো দেখো, বাইরের অংশটা আগে লিখতে হয়, হি এই যে সেইড, কমার জায়গায় দ্যাট, এবারে ভিতরের অংশ আইটাকে এটা ফার্স্ট পার্সন, মানে যে হি, এমের জায়গায় পাস্ট হলো ওয়াজ দ্য বয়, এই যে একটা বাক্য শেষ, তাই না? তাহলে একটা বাক্য শেষ। দ্বিতীয় বাক্যটা, এই যে দ্বিতীয় বাক্যটা যুক্ত করবো কীভাবে দেখো, অ্যান্ড অ্যাডেড দ্যাট। এখানে আমরা অ্যান্ড অ্যাডেড দ্যাট না দিয়ে আমরা অ্যান্ড সেইড দ্যাটও দিতে পারতাম, দিয়ে এবারে যে দ্বিতীয় অংশের এই যে পরিবর্তন করলাম। যদি এখানে আরও একটা বাক্য থাকতো পরে আমরা কি দিতাম, এই যে হি বা শি, হি হলে হি, মে হলে শি, হ্যাঁ, ফার্দার অ্যাডেড দ্যাট দিয়ে এইভাবে আমরা যোগ করে দিতাম। একইভাবে যদি পরপর একাধিক ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, প্রথম বাক্যে হবে হলো আস্কড, পরের বাক্যে হবে হি বা শি এগেন আস্কড। যেমন আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, হি সেড টু মি হোয়ার আর ইউ ফ্রম, একটা বাক্য, তারপর হোয়াট আর ইউ ডুইং হেয়ার আরেকটা বাক্য, একটা ব্যক্তি এই যে দুইটা প্রশ্ন করেছে। তো প্রথমটা আমরা কী করলাম, যেহেতু ভিতরে প্রশ্ন এই জন্য সেড টু জায়গায় আস্কড, এই যে মি কমা জায়গায় হোয়ার, আমরা জানি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন হলে সেটা এখানে বসে যায়, এরপরে আগে পার্সন লিখতে হয়, অক্সিলারি পরে লিখতে হয়, এই যে আই ওয়াজ ফ্রম, একটা বাক্য সলভ করলাম। দ্বিতীয় বাক্যটার আগে যোগ করবো কীভাবে, এ দেখো হি বা শি এগেন আস্কড, এই যে হি বা শি, যেহেতু এটা হি প্রশ্ন করেছে এই জন্য হি এগেন আস্কড। এবারে যদি হোয়াট আর ইউ ডুইং, এটা আমরা সলভ করে দিলাম। তো এইভাবে আমরা ন্যারেশনগুলো সলভ করতে পারি। আশা করি তোমাদের সকল প্রশ্নের সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। এরপর কারো কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।